চলো বন্ধুরা, তোমাদেরকে আজকে আরেকটু আমার অজানা আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি। তো অনেক কথাই তোমাদের সাথে বলি, তো তোমরা কিন্তু সবাই ভীষণভাবেই আমাকে বলো যে ভীষণ ভালো লাগে শুনতে। তখন তো কোনো ভিডিও ছিল না, তো সেই কারণে তখন কিন্তু কিছুই দেখাতে পারিনি। এখনকার যেরকম অনেকেই আছো যে ছোট বাচ্চা নিয়ে ব্লগ করছো, তো দেখাতে পারছো, বা আমার থেকে যারা অনেক কম তাদের এই কম বয়সটাও তোমরা দেখাতে পারছো। তো আমি তো আর দেখাতে পারছি না। আমি আমার কম বয়সের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করে তোমাদেরকে সেগুলো দেখানোর বা বোঝানোর চেষ্টা করছি যে আমার প্রথম লাইফটা কেমন ছিল। একটা কথা হলো যে যার শেষ ভালো তো সব ভালো। শুরুটা হয়তো ভালো সবার হয় না, যেরকম আমার যে খুব একটা ভালো অভিজ্ঞতা ছিল তা নয়, তবে সবারই যে আবার খারাপ হয় তাও কিন্তু নয়। তবে শুরুটা যেমনই হোক না কেন, শেষটা যদি ভালো হয় তাহলেই কিন্তু সব ভালো আমাদের। তো আমাদের সবার যেন শেষটা ভালো হয়, এই আশা নিয়েই আজকের ব্লগ আমি শুরু করছি। আর আমার সমস্ত বন্ধুরা খুব ভালো থাকো। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ অনেকই ভালো আছি। বিয়ের প্রায় 1 বছর পর আমার হাজব্যান্ড আমাকে অনেক যুদ্ধর পর কিন্তু নিয়ে গিয়েছিল। সে আমাকে নিতে চায়নি, অনেক জবরদস্তি, যাই হোক যেভাবে হোক আমি গিয়েছিলাম আমার হাজব্যান্ডের কাছে। তো তারপরে তো ওখানে যাওয়ার পর আমি আমার মেয়ে হওয়ার জন্য বাড়ি আসলাম। মেয়ে তো হয়ে গেল, তারও 1 বছর পর আমি কিন্তু আবার গেলাম রাজস্থানে। তো আমার হাজব্যান্ডের তখন পোস্টিং 5 থেকে 6 বছর কিন্তু রাজস্থানে ছিল। তো ওখানে যাওয়ার পর যখন প্রথমে রাজস্থানে যে জায়গাটাতে ছিলাম, পরের বার যখন গেলাম তখন কিন্তু পোস্টিং হয়ে শহরের দিকে চলে আসলো আমার হাজব্যান্ড। তো ওখানেই থাকলাম, ওখানে না অনেক সুবিধেও ছিল। আর যেহেতু আমার হাজব্যান্ড বর্ডার সিকিউরিটি ফোর্স, তো ওদের কিন্তু কোয়ার্টারগুলো কোথায় হয় জানো তো? বর্ডারে হয়। তো অনেক কী বলতো, বর্ডারে হলে কষ্ট, লোকাল থেকে অনেকটা দূরে থাকে। তবে জয়সলমীরে আমি ছিলাম পরের বার, তো জয়সলমীর শহর থেকে মাত্র 5-10 মিনিটের মধ্যেই কিন্তু ছিল হচ্ছে শহর। আর যারা যারা জয়সলমীরে গেছো তারা কিন্তু জানো জয়সলমীর শহরটা খুবই সুন্দর। ভালো লাগে না? ওখানে অনেক গরম আর অনেক ঠান্ডা বলে না। আর খুব ভালো টাটকা টাটকা জিনিস কিন্তু, শাক সবজি তো পাওয়া যায় না, কেমন শুকনো শুকনো খাবার ওখানকার। আর তখন বয়স কম ছিল তো আরোই খেতে পারতাম না একদমই। আর আমার বাচ্চা ছোট থাকাতে আমার হাজব্যান্ডের ডিউটি ছিল জানো তো ওখানে ভীষণ ভালো। সকালবেলা ঘুম থেকে উঠে যেত, 9টা সাড়ে 9টার দিকে একবার ব্রেকফাস্ট করতে আসতো, ব্রেকফাস্ট করে আবার যেত, দিয়ে দুপুরবেলার দিকে আসতো, তখন লাঞ্চ টাঞ্চ করে রেস্ট নিয়ে আবার যেত হচ্ছে ধরো 3টের দিকে। ও তো 3টের সময় যেতেই হয়। তো সেই 3টের সময় গিয়ে ও যে সন্ধে ধরো 8টা, ওখানে তখন 8টা সাড়ে 8টা 9টার দিকে কিন্তু সন্ধে হয়, সূর্য ডোবে কিন্তু রাজস্থানে অনেক বেলাতে সন্ধে, জানো তো? দেখতে দেখতে সন্ধে প্রদীপ জ্বালাবো তো রাত 9টা বেজে গেল। তো ওই যে আসতো, আর ওর বাবার কিন্তু ডিউটি পড়তো না। তো বেশ ভালোই চলছিল। কিন্তু তার মধ্যে জানো তো ওখানে আমি কি শিখেছিলাম, যে কথাটা তোমাদের বলতে চাইছিলাম আমি। তো আমাদের যে ডিফেন্সের লোকরা, এদের তো ড্রেসগুলো তৈরি হয়। তো এই ড্রেসগুলো কারা তৈরি করে, পিস পিস করে কেটে ওরা কিন্তু পুরো কাটিং করে দেয়। তো ওখানে কি করে, এরকমই যে বিএসএফের বউরা, তার মধ্যে অনেকেই আছে ওদের কিন্তু মেশিন আছে, তো মেশিনে কি করে ওরা ওগুলোকে সেলাই করতে পারে। তো ওই বর্দিগুলো, কত বর্দি বলে হিন্দিতে, তো বর্দিগুলোকে ওরা সেলাই করতো। তো বউদেরকে একটু কম টাকা দিত। কম টাকা বলতে তাও বেশ অনেকটাই টাকা তখনকার দিনে। 2000, তোমাদেরকে বলছি 2005 সালের কথা আমি বলছি, তাহলে বুঝতে পারছো তো সেই সময় প্রায় একটা ড্রেস বানালে ওই যে বানাতো তাকে দিত হচ্ছে 300 টাকা কি 350 টাকা মতন সে পেত, সেলাই করলে একটা জামা ধরো। আর জামাটার মধ্যে বটম লাগাতে হতো, প্যান্টটার মধ্যে বটম লাগাতে হতো। তো ওখানে আরও কিছু আছে ফিতে ফুতে লাগানো, ওগুলো করতে হতো, হেমাররা করতো। তো ওই হেমারের কাজ আমি শিখেছিলাম, কি তোমাদেরকে বলি। তো ওখানে না আমি দেখতাম সমস্ত বউরা ওগুলো বসে বসে না করছে। তো কোনো তো কাজ নেই বউদের, আমাদের তো কোনো কাজ ছিল না, ছোটো ছোটো বাচ্চা নিয়ে হাঁপিয়ে যেতাম এই আর কি। তো যাদের বাচ্চা একটু বড় তারা কিন্তু ওগুলো করতো। তো আমি না শুধু দেখতাম যে ওরা বসে বসে কীভাবে করছে। আর প্রত্যেকের হাজব্যান্ডের জন্য সবাই কিন্তু ইস্যু পাবে, যদি তুমি ইচ্ছে করো যে আমি ওইগুলো সেলাই করব বা আমি হেমই করব, তাহলে কিন্তু তুমি গেলে ওখান থেকে তোমাকে দেবে করতে। আর না হলে তোমার কাজটা নিয়ে নেবে অন্য কোনো বউ যারা পারে। সবাই তো আর ওসব করে না।
দিয়ে আমার না ওরকম দেখতে দেখতে খুব লোভ হয়ে গেল যে আমিও করি না, বসে বসে একটু ধরো। তখন আমাদেরকে হেম করলে 150 টাকা দিত। কি না ওই শার্টের যে বটম হয় সেখানে কটা হয়, 7-8টা বটম লাগবে, আর হচ্ছে প্যান্টের ওখানে নিচ পোর্শনটা যে চওড়া ওই জায়গাটাতে হেম করতে হতো 2 পায়ে, আর কাঁধের কাছে বেল্ট লাগাতে হতো। তো এইটুখানি কাজ করলে 150 টাকা দিয়ে দিত। তো এটা তো লোভ হবেই বলো। আমি তখন বললাম যে একজন মানে হরিয়ানার দিদি, আমি বললাম দিদি আমিও এরকম করতে চাই, আমি কি তাহলে করতে পারবো? তখন আমাকে বললো হ্যাঁ হ্যাঁ করতে পারবে। আর বন্ধুরা দেখো পুদিনা পাতা আজকে বেছেছি, এতদিন ধরে এনে রেখে। আর আমাকে বলেছিল যে অনন্যা সিমের যে একটা মানে মাখা বলে না, পেস্ট না কি বলে, বাটা বাটা, তো সেই বাটাটা ভাবলাম যে করব, কিন্তু আজকে আর হলো না। পুদিনা পাতাটা না খেলে দেখছি সব ঝরে ঝরে না পড়ে যাচ্ছে। তো এটা আজকে আমি বানিয়ে নিই। আমি কাল বা পরশু অবশ্যই বানাবো, ও যে আমাকে সিম বাটা বানাতে বলেছে। কারণ সিম না খুব একটা বেশি ভালোবাসি না, তো ওই রেসিপিটা একবার করে দেখবো যে কেমন লাগে খেতে। তারপর কি হলো বলো তো, সেই মহিলাটা মানে সেই যে দিদিটা হরিয়ানার, তার সাথে আমি গেলাম একদিন সন্ধেবেলা। ওরা সন্ধেবেলাতে না করে ওই যে মানে মালগুলো, যে ড্রেসগুলো আনতে যায়। তো আমাকে বললো যে আজকে তুমি मीठी की मम्मी तुम आना मेरे साथ, तो हम चलेंगे उधर, जाके आपको दिखाएंगे कैसे उधर से लेते हैं कैसे बनाते हैं। मैं बोला ठीक है दीदी चलो। তো দিদির সঙ্গে গেলাম। দিদি না তারপরে দেখাচ্ছে যে ওখানে ওরকম অনেক মহিলারা যায়, তবে সব মহিলারা যায় না। তো অনেক মহিলারা গেছে। এবার মেশিন, তো মেশিনের কাজ তো সেলাইটা জানতে হবে। তো আমার তো মেশিন নেই, ওই দিদির মেশিন আছে। ওই দিদি বললো যে মেশিনে আমি সেলাই করে দেবো, তুমি হচ্ছে বসে হেম করবে। আর এই দেখো একটা মাছালা এসছে, জানো তো, হাঁক দিয়েছে। আমি রান্না শুরু করেছিলাম, তো যেই না আমি শুনেছি ট্যাংরা মাছ, যে ট্যাংরা মাছ খেতে না ভীষণ ভালোবাসি। তো যাই হোক, কালো মানে দেশি ট্যাংরা হলে বেশি ভালো লাগে, সেটা নয়, একটু সাদা ট্যাংরাই। তো আমি ওটা নিয়ে নিলাম। আর আমার হাজব্যান্ড বেরোচ্ছিলোই, তালা দিয়ে দিয়েছিলো বাইরে থেকে, জানো তো। যাই হোক এটাকে নিয়ে এখন আমি উপরে যাই। আর রান্না তো অলরেডি শুরু করেছি, এটাকে আমি পরে কাটবো, এখন কাটার সময় নেই। আর নিচেও রেখে আসিনি, দেখি 12টার জলে নিচে যাব। আর এই দেখো ট্যাংরা মাছগুলো একটু বড় বড়ই আছে, কিন্তু অনেকটা সস্তা দামে কিনেছি, বলে দিই তোমাদেরকে 300 টাকা করে কিনেছি কিন্তু আমি। যাই হোক, তারপর কি হলো, ওখানে গেলাম। তো ওখানে যাওয়ার পরে দিল আমাকে। তো অনেক বড় বড় মানে যাদের স্বামীরা অফিসার তাদের বউরাও দেখছি ওখান থেকে নিচ্ছে, জানো। আর আমি যে নিয়েছি যার থেকে, তার হাজব্যান্ডও কিন্তু আমার হাজব্যান্ডের থেকে সিনিয়র ছিল, উঁচু র্যাঙ্কে ছিল। তো সে বলছে তাই কী হয়েছে, এটা তো আমরা ঘরে বসেই করছি। আর ও মেশিন কিনে নিয়েছিল। দিয়ে বললো আমি যে মালটা নিয়েছি, মানে আমি যে ড্রেসটা, ওখান থেকেও কিন্তু ও আবার 100 টাকা করে পাবে, জানো তো। মানে আমি তো 150 টাকা পাবো, আবার আমাকে ও এনে দেবে বলে ও কিন্তু বসে বসেই দেখো 100 টাকা বেশি চার্জ পেয়ে যাবে। এই জন্য ও আমাকে খুব বলছে मीठी की मम्मी, আরে করো করো, কিচ্ছু হবে না, সবাই করে, মানে ও আমাকে কনভিন্সটা করেছিল। যাই হোক আমি কিন্তু কয়েকদিন করেছিলাম, আমাকে দেখিয়ে দিয়েছিল, আমি তো কোনোদিন করিনি যে কীভাবে কীভাবে করতে হয়। প্রথম কয়েকদিন আমার অসুবিধা হয়েছিল, তারপরে কিন্তু আমার ঝটপটে হয়ে যায়, মানে যেত একদম। এরকম করে কিন্তু আমি অনেকগুলো পয়সা, জানো তো, জমিয়েছিলাম ওখানে আমার রাজস্থানে তখন। আর এই দেখো পুদিনার চাটনি, আমি কিন্তু এটা রাজস্থান থেকেই বানানো শিখেছি। ওরা কিন্তু এইভাবেই আমাকে শিখিয়েছিল প্রথমবার। তো আমি প্রথমবার এইভাবেই বানিয়েছি। আর আজ অনেক দিন পর বানালাম, তো ভাবলাম যে ওইভাবেই বানাই। নুন আর হচ্ছে একটু সর্ষের তেল খাওয়ার সময় মিশিয়ে নেব। আর অনেকটা হয়ে গেছে পেস্ট, জানো তো, বুঝতেই পারিনি এটা মনে হয় 2-3 দিন ধরে চলবে। এই যে গাজর আর হচ্ছে বিট ভাজা করেছে, আমার হাজব্যান্ডের সবচাইতে প্রিয় একটা জিনিস। তো বন্ধুরা, এ থেকে তোমরা কি বুঝলে, কাজ কাজই হয়, ছোট বড় নেই। আর হচ্ছে সবাই আমরা সব কাজে কিন্তু করতে পারি। তো আমি যে কয়েক মাস করেছিলাম, আমার কিন্তু তখন বেশ ভালোই লাগতো, নিজের হাতে পয়সাটা আসতো যখন। আমি অত ছোট বাচ্চা সামলে এটা আমি করার চেষ্টা করতাম, কারণ তখন কিন্তু একটা নেশা হয়ে গেছিলো। আর সংসারে তখন তো এরকম এত ঝাড়া মোছা পোছা কিছুই ছিল না, না, যেহেতু কোয়ার্টারে থাকতাম, কোনো রকম একটু রান্না বান্না করে খাওয়া, তার বাইরে কোনো কাজই আমি করতে পারতাম না। ধোয়া কাচা বেশিরভাগটাই আমার হাজব্যান্ডই সামলাতো তখনও। আর মেয়ে দেখাটা, মেয়ে ঘুমোতো না বলেই মানে যে সমস্যাটা আমার ছিল। পাপিয়া রাজ্জাক আমাকে লিখেছে যে ভালো লাগে তোমার কথাগুলো শুনতে, লাভ ইউ মাই ডিয়ার ফ্রেন্ড। তো পাপিয়া, তোমাকেও আমার অনেক ভালোবাসা, অনেক আদর। আর তুমি এইভাবে আমার পাশে থেকো, আর এরকম মিষ্টি কমেন্টস আমাকে করো, ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্টসগুলো কিন্তু পেলে। তো লাভ ইউ পাপিয়া, খুব ভালো থেকো। আর ওদিকে আমাকে তনুশ্রী লিখেছে যে ওর ভাই কৃষ্ণনগর চার্চের ওখানে থাকে, আর তনুশ্রীর বাড়ি হচ্ছে কাঁচরাপাড়া।
তো তনুশ্রী, তোমাকে আমার অনেক ভালোবাসা। আর তোমার ভাইয়ের কি বাড়ি চার্চের ওখানে কি না সেটা তুমি জানিও। আর কাঁচরাপাড়াতে কিন্তু আমার কাকা বাড়ি। আমি কাঁচরাপাড়া ছোটোবেলা থেকে বহু বছর ওখানে আমি গিয়েছি। আর কাঁচরাপাড়া তো ভীষণ ভালো একটা জায়গা। তো তনুশ্রী, ভালো থেকো। আর আমাকে কিন্তু সময় পেলে মাঝে মাঝে কমেন্টস করো। লাভ ইউ তনুশ্রী। আর তোমাদেরকে আমি বলেছি যে আমার হাজব্যান্ড তো ঘর বাড়ির যে জিনিসপত্র সমস্ত সাজানো, এগুলো প্রথমে না না বলে তারপরে কিন্তু ও কিনে দেয়। ওগুলো হয়তো ও আমাকে মন পরীক্ষা করে যে না হয়তো আরও বেশি বায়না করব, তার জন্যও হতে পারে এগুলো করে আর কি। তবে এই কথা শুনে আমাকে সাকিনা লিখেছে যে ওর হাজব্যান্ড হচ্ছে ভীষণ শৌখিন, ওর হাজব্যান্ড নিজেই কিন্তু গিয়ে কেনে। স্বামী শৌখিন হলে সেই স্ত্রীর কিন্তু অনেক সুখ। কারণ আমাদের মতন বেশিরভাগ মহিলারা আমরা তো পয়সা রোজগার করি না। স্বামীর যদি শখ না থাকে না, স্ত্রী যতই বলুক স্বামী কিন্তু কিনতে চাইবে না। আর স্বামীর যদি মানে নিজের ইচ্ছে থাকে তাহলে দেখবে সে কিন্তু কিনে নিয়ে আসবে। আর তাতে কিন্তু সংসারে ভীষণই একটা সুখের হয়। আর এদিকে আমি কিন্তু আমার হাজব্যান্ডকে জোর করে সেই সুখটা আনার আমি চেষ্টা করি। তো এইভাবেই আমার চলে সংসার। আর আজকের মতন এই পর্যন্ত। টাটা।